এখন তৃণমূল তুমি কার সোশ্যাল মিডিয়া সব ঘুরছে কি? চটি চাটার না বালিশ চাটার? চটি চাটা মানে দিদি, বালিশ চাটা মানে ঋতুব্রত। যারা যারা আপনার ভাইপোর জন্য আমি তো সব দিয়ে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ পিসি হচ্ছেন আপনি। যারা আপনাকে রানী রাসমণি বলছে, গিয়েই বাথরুমে গিয়ে ফিক করে এসেছে যে দিদিকে একটা ভালো মুরগি বানিয়েছে। যে ডিম ছোড়া হয়েছে সোনারপুরে, ওই ডিমটার মূল্য অভিষেকের চেয়ে বেশি। কেন ভালো ডিম ছোড়া হয়েছে? পচা ডিম কেন ছোড়া হয়নি? আছে নিজে বাঘ বলে যে আমি বাংলার বাঘ, তাহলে হেলমেট মাথায় দিয়েছিল কেন? বাঘ হেলমেটের মাথায় 1 সেকেন্ডে উড়িয়ে দেবেন না, গোটা জাতি 1 সেকেন্ড উড়িয়ে চলে গেল। পুরো মুসলমানদের কান্দর উদ্বোস করেছে। চুপ, মুসলমানদের কোনো উন্নয়ন হলো না, মধ্যখান থেকে গোটা জাতি দেখে গেল শুধু ঘৃণা 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 ঘৃণা। আল্লাহর অভিশাপ আছে, দিদিকে আল্লাহ বলেছিল। মা শারদার অভিশাপ আছে, রানী রাসমণির অভিশাপ আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অভিশাপ, জেন্ডার চেঞ্জ করে দিয়েছে। জেন্ডার চেঞ্জ মানে রামকৃষ্ণদেবকে মহিলা বানিয়ে দিয়েছে, না দিদিকেও রামকৃষ্ণদেব। এতগুলো অভিশাপের ফল যে টিকটিকি গিরগিটিরা দিদির কাছ থেকে তৃণমূল দল হাতের দাগটা গেল না গো, ভোটের দাগ। তৃণমূল দল চলে গেল, আপনার দল কঙ্কালসার হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে, আপনার কিছু নেই। আপনি ভুল করে বিধায়কদের ডাকবেন না। মেয়র রইলি না কি এসে যায়, সব তো লুটে গেল। আবার হুমায়ুন কবিরও ঠাট্টি আর কি করছে, কি রে ভাই, সব তো দিয়ে দিয়েছে। যত কিছু জীবনে পেয়েছে সব জনগণকে দিয়ে দিয়েছে। দিদি খাবে কি? তা তুমি কেন সুরেন্দ্রনাথ বড় বড় কথা বলছো আমাকে? পশ্চিমবঙ্গে কয়েক হাজার কলেজে স্কুলে এই কাজটা এখন আছে, আজকে হয়েছে, এই কদিন আগে হয়েছে। শুভেন্দু কি ভালো কাজ করছে? ফেরাতে কেউ বলেছে, জাভেদ খানও বলেছে। শুভেন্দু 1 মাসের মধ্যে এত ভালো কাজ করে ফেললো। নরেন্দ্র মোদী তো 15 বছর ধরে খিস্তি খেয়েছে একটা ভালো কাজ করে। এখন শুভেন্দু ভালো কাজ করলো, তেল মারা হচ্ছে, চালাকি হচ্ছে। নরেন্দ্র মোদী জীবনে একটা ভালো কাজ করেছে আপনি বলেছেন? বলুন উত্তর দিন। এই পাগলামি করার জন্য সপাটে চড় মারা উচিত, আবার তেল মারা। সৌরভ বিশ্বাসকে চেনো? অরূপ বিশ্বাসের ভাই। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে টেস্টিং করাবে মহিলাদেরকে, তারপরে সে সিনেমা চান্স পাবে। এটা গোটা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে বলেছে, আগে টেস্টিং করাবে। দিদি বলে দিয়ে তুমি আগে মহিলাদের টেস্ট করে নেবে, তারপরে নায়িকা চান্স দেবে। আমার কাছে বঙ্গবাসী কলেজে অধ্যাপকরা সব সই পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে। একই কাজ বঙ্গবাসী কলেজ। কারণ অভিষেকের চেয়ে বড় কালপিট তিয়ার জেল একটাও নেই। অনেক বড় পাপ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা শিক্ষাকে মার্ডার করেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে ইমেজ বেঙ্গলে স্বাগত। চারিদিকে যা ঘটছে, রাজ্য রাজনীতির এখন যা বর্তমান বাংলার অবস্থা, সেটা প্রতিদিনই আমাদের কাছে নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে আমাদেরকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, এটা পর্যন্ত স্বাভাবিক ছিল। কারণ রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক পট পরিবর্তন এটা তো হতেই পারে, এটা তো স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল দল, তার অভ্যন্তরে যে ভাঙন, সম্পূর্ণ আড়াআড়িভাবে তৃণমূল কংগ্রেস ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে যে তৃণমূল তুমি কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘাসফুল লোগো, এই তৃণমূল লোগো আদৌ সেটা আগামী দিনে কার থাকবে? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছেন কিছু বিধায়ক। আগামী দিনে বিরোধী দল বলতে ঠিক কাদের অস্তিত্ব থাকবে? আদৌ কি তৃণমূল বলে বাংলার রাজনীতিতে কোনো শব্দ থাকবে? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। দাদা নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পট পরিবর্তন হবে, আপনি একাধিকবার বলেছিলেন যে যা যা দুর্নীতি, যা যা অপশাসন, সেখান থেকে বাংলার মানুষ এই সরকারকে নেবে না। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এতটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আজকে তৃণমূল এইভাবে আড়াআড়িভাবে ভেঙে গেল, দলের মধ্যে এইরকম অভ্যন্তরীণ পরিস্থিতি, এটা ভেবেছিলেন আপনি? এই যে ভোট দিয়েছি না, কালি লেখা আছে না, এইরকম দেখা যায় না গো। এখনো কালি মুছলো না, শাসক দল মুছে গেল, দেখা যায় না। অভিশাপ, আমি পাপ পুণ্য ব্যাপারটা অঙ্ক করতে পারবো না, কিন্তু অভিশাপ বলে একটা শব্দ শুনেছি। এখন তৃণমূল তুমি কার সোশ্যাল মিডিয়া সব ঘুরছে কি? চটি চাটার না বালিশ চাটার? চটি চাটা মানে দিদি, বালিশ চাটা মানে ঋতুব্রত। কার তৃণমূল? কালকা যোগী, ছাড়পোকা টিকটিকি গিরগিটি দিদিকে বের করে দিল, অভিষেক দিদিকে বের করে দিল। আমি একটাই ভুল বলে ফেলেছি, যে 6 মাস এই দলটা, 6 মাস পরে এই দলটার নাম চলে যাবে। এখন 6 মাসও নেই গো, পারলাম না। আমার এটা ভুলে গেছে। ঠিক 1 মাস আছে কিনা সন্দেহ,
সমাজটা একটু বেশি বলে ফেলেছে। আমার সাধারণত মূল্যায়নে অ্যাজামশানে একটু ভুল টুল হয় না, এবার একটু ভুল হয়ে গেল, এই প্রথমেই ভুলটা হলো। 6 মাসও লাগলো না, কত অনুপ্রেরণা, কত কী করি বাবারে, শরীর খারাপ হয়ে যাবে। হায় রে দিদি, যায় রে দিদি, বালিশ ছাটা মাথায়। আর আমি কতবার তোমাদের চ্যানেলে বলেছি, সর্বত্র বলেছি, ও দিদি আমরা সমালোচনা যাই করি, আমরা আপনাদের জন্য ক্ষতিকর নই, আমরা আপনার ভুলটা ধরিয়ে দিচ্ছি, অন্যায়টা ধরিয়ে দিচ্ছি, আমরা আপনার শত্রু নই, ধরিয়ে দিচ্ছি মাত্র। আপনি যে পাপগুলো করছেন, আপনার দল যে পাপগুলো করছে, আপনার সঙ্গী সাথীরা যে পাপগুলো করছে, তাতে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ নিশ্চিহ্ন হয়ে যাবে। পশ্চিমবঙ্গকে নিশ্চিহ্ন করার আগে আপনারা ধ্বংসপ্রাপ্ত হবেন দিদি, বলেছিলাম না? একদম বলেছিলাম না? আপনার যারা সঙ্গী, আপনার যারা নেতা মন্ত্রী অনুপ্রাণিত, যারা যারা আপনাকে আল্লাহ বলেছে, যারা যারা মা শারদা বলেছে, যারা যারা আপনাকে রানী রাসমণি বলেছে, যারা যারা জেন্ডারটা গন্ডগোল করে দিয়ে আপনাকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, যারা যারা আপনার ভাইপোর জন্য আমি তো সব দিয়ে ফেলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ পিসি হচ্ছেন আপনি। ভাইপোর জন্য নিজের জীবনের সব কিছুকে উৎসর্গ করে, ভাইয়ের জন্য নয়। বামুন ব্যানার্জি ত্যায্য ভাই, মানে ত্যায্য পুত্র শুনেছি, ত্যায্য ভাই শুনিনি। সেই ভাই চলবে না, ভাইপো চলবে। সে ভাইপো কেমন ভাইপো? সে যে দীপকবাবু, যে ওই বিখ্যাত দীপকবাবু, তার ভাইপো, ওই ভাইপো না কি ভাইপো আমি জানি না। বারবার বলেছি সেই ভাইপোকে আপনারা স্বামী বিবেকানন্দ করে দিলেন। আমি বারবার বলেছি এরা আপনাকে অয়েলিং করছে, এরা আপনাদের যে ছেলে খেলা করছে, আপনাকে মুরগি বানাচ্ছে। যারা আপনাকে রানী রাসমণি বলছে, গিয়েই বাথরুমে গিয়ে ফিক করে এসেছে যে দিদিকে একটা ভালো মুরগি বানিয়েছে। সবাই মিলে আপনাকে মুরগি বানিয়েছে, নির্বোধ বানিয়েছে। কারণ আপনি এটা চান, আপনাকে লোক তোষামত করবে, আপনাকে লোক ভগবান বলবে, এটা আপনি চান। এবারে যদি আপনি জিতে যেতেন, তাহলে পিকাসো আর হতো না। আপনি হচ্ছেন পিকাসোর চেয়ে বড় চিত্রকর। লিওনার্দো দা ভিঞ্চিও থাকতো না, আপনি তাদের চেয়ে বড় চিত্রকর হতেন। আপনি নিজে রবীন্দ্রনাথ হয়ে যেতেন, আপনি রবীন্দ্রনাথ, আপনি বিবেকানন্দ, আপনি সুভাষচন্দ্র বসু, আপনি মা দুর্গা। ঈশ্বর ফিরে তাকিয়েছে, এটা আর হয়নি, এত ক্ষতিটা আর হয়নি। আপনাকে বলেছিলাম না, আপনি দৌড়াচ্ছেন, অ্যাওয়ার্ড দৌড়াচ্ছে। আমি বারবার বলেছিলাম আপনি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী থাকুন, আপনি কবি, সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, আর কী আছে, অ্যাডভোকেট, কী আছে, ভাষাবিদ, এতগুলো হওয়ার দরকার নেই দিদি। এবার দিদি আপনাকে আর রাজনীতি করতে হবে না, আপনাকে সন্ন্যাসে পাঠিয়ে দিয়েছে, আপনার মুখের গ্রাস খেয়ে নিয়েছে, বলছে ওকে অ্যাডভাইজারি রাখছি, আমরা চালাবো তৃণমূল। আর শুভেন্দু আর অভিষেক কে চিনি না তো, ছি 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 ছি। আমি শুধু বলিনি কিন্তু, তুমি আমাকে দোষ দিও না। লোকে বলছে যে ডিম ছোড়া হয়েছে সোনারপুরে, ওই ডিমটার মূল্য অভিষেকের চেয়ে বেশি। কেন ভালো ডিম ছোড়া হয়েছে, পচা ডিম কেন ছোড়া হয়নি? যে জুতোটা ছোঁড়া হয়েছে, তীব্র প্রতিবাদ করে অনেকে নাকি কমপ্লেন করবে, শুনছি, থানা যাবে শুনছি। কেন ভালো জুতো ছোড়া হয়েছে? জুতো দেশের সম্পদ। কারণ অভিষেকের মূল্য ভালো জুতোর চেয়ে নিচে ছেঁড়া জুতো ছোড়া দরকার ছিল, চেনা জুতো। আবার রয়্যাল বেঙ্গল টাইগার, তারও নাকি শুনলাম নাকি আদালতে যাবে, বলেছে নিজে বাঘ বলেছে, আমি বাংলার বাঘ। তাহলে হেলমেট মাথায় দিয়েছিল কেন? বাঘ হেলমেট দিয়ে মাথায়, নিজের প্রোটেকশনের জন্য। বাঘ তো অন্যকে আক্রমণ করে প্রোটেকশন নেয়, এই যে হেলমেট দিয়েছে, বাঘ জাতিকে অসম্মান, সেই জন্য তারা নাকি মামলা করবে। তুমি তাদের একটু কেস লড়বে বাঘে ধরে? পুরো রাস্তার কুকুরের চাকার অবস্থা চলে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না দিদি, এটাই হওয়ার কথা। বারবার বলেছি থামান থামান থামান, 1 সেকেন্ডে উড়িয়ে দেবেন না, গোটা জাতি 1 সেকেন্ড উড়ে চলে গেছে। পুরো মুসলমানদের কান্দর উদ্বোস করাচ্ছে। চুপ চ, এদের রেড রোডের থেকে বেরিয়ে যা, তোদেরকে দয়া করে দিয়ে দিলাম বিএড প্যাড গ্রাউন্ড। এই গরু খাবি বন্ধ, 14 বছরের বুড়োগুলো খা। মোল্লারা বলছে না, তাহলে গরুই খাবো না। আর গো পুজো হোক, গরুকে জাতীয় পশু, যেই পশু বলেছে যোগী রেখে গেছে। গরু আমাদের মাথায় পশু, আর কি আছে, আমার পেট আমার ধরে
রাস্তার কুকুরের চেয়েও খারাপ অবস্থা, গোটা জাতি রাস্তার একদম ডাস্টবিনে পড়ে গেছে, এন্টার জাতি। সবাই এখন কাজী মাসুমাতের কাছে আসছে লাইন ধরে, যেন প্রতিদিন 20-30 জনকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তারা কেউ ডব্লিউবিসি অফিসার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, কেউ সমাজকর্মী, কেউ পলিটিক্যাল নেতা, সব দৌড়চ্ছে আমার কাছে, স্যার বাঁচান বাঁচান বাঁচান। ও ফিরহাদ হাকিম সাহেব, আপনার কাছে কেউ যাচ্ছে না? এই জায়গা তৈরি করলো কি? মুসলমানদের কোনো উন্নয়ন হলো না, মধ্যখান থেকে গোটা জাতি দেখে গেল শুধু ঘৃণা 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 ঘৃণা। আমি পরিষ্কার বলছি, এগুলো সব অভিশাপ। কার কার অভিশাপ? আল্লাহর অভিশাপ আছে, দিদিকে আল্লাহ বলেছিল। মা শারদার অভিশাপ আছে, রানী রাসমণির অভিশাপ আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অভিশাপ, জেন্ডার চেঞ্জ করে দিয়েছে। জেন্ডারের কোনো চেঞ্জ, মানে রামকৃষ্ণদেবকে মহিলা বানিয়ে দিয়েছে, না দিদিকেও রামকৃষ্ণদেব। এই এতগুলো অভিশাপের ফল যে টিকটিকি ক্রিকেটিরা দিদির কাছ থেকে তৃণমূল দল কে নিল। হায় রে দিদি, যায় রে দিদি, তৃণমূল দলটাকে কে নিল শেষ পর্যন্ত। সিংহাসন থেকে পিছনে ধাক্কা মেরে বাংলার জনগণ তাড়িয়ে দিল এই কদিন আগে। হাতের দাগ এখনও যায়নি, এই যে দাগ, ভোটের দেওয়ার দাগ, তোমার কাছে নাকি? কে দেখি আছে, এই তো যায়নি। হাতের দাগটা গেল না গো, ভোটের দাগ, কালির দাগ। তৃণমূল দল চলে গেল। কে নিল তৃণমূল দল? চটি চাটার জায়গায় বালিশ চাটা। সে যদি একটা কোয়ালিটির লোক তো কথা ছিল, বালিশ চেটে চেটে এত বালিশ খইয়ে দিয়েছিল যে সিপিএম তাড়িয়ে দিয়েছে। আবার দিদি নাকি তাকে করেছে, কি করেছে, বরখাস্ত করেছে। আরে দিদিকেই বরখাস্ত করে দিল। তুই কি বরখাস্ত করবি, তোকে বরখাস্ত করে দিল। কী রে ভাই? সেই স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেস তখন আছে, জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কী হবে এ নিয়ে দ্বন্দ্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি পদের জন্য নির্বাচনে নামলেন, নির্বাচন হতো। মহাত্মা গান্ধীর পছন্দ না নেতাজি সুভাষচন্দ্র বসুকে। মহাত্মা গান্ধী তার মনোনীত প্রার্থী করলো কাকে? পট্টবী সীতারামাইয়াকে করলো, মনে হচ্ছে তো, ইতিহাস বলছে। তাহলে নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে দাঁড়ালো কে? পট্টবী সীতারামাইয়া। ভোটাভুটি হলো, ভোটাভুটিতে পট্টবী সীতারামাইয়া নেতাজি সুভাষচন্দ্র বসুকে হেরে গেল। মহাত্মা গান্ধী কী বলেছিল? যে পট্টবী সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। তেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা দিদি করেছিল। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতাকে পরাস্ত করে সরিয়ে দিয়ে, মানে আমি কত করে বলেছিলাম, দিদি আপনি উলঙ্গ হয়ে গেছেন, আপনার দল কঙ্কালসার হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে, আপনার কিছু নেই, ধরা পড়ে যাবেন যে আপনার সাথে কেউ নেই। তবু ডেকে ফেললো। আচ্ছা মাসুম আক্তার বললে শুনবে না? এর আগে তুই শুনেছিস, তুই শেষ হয়ে গেছিস, এবার শুনুন তো ধরে যাবো, শুনবে না। জেদ, দেবতা না, মাথায় এখনও ঝিঞ্জির করছে মাথায়। ডাকলো বাড়িতে, কতজন এসেছিল গো? 80 জনের মধ্যে মাত্র 60 জন এসেছিল, এসেছিল তো। সেটা ঋতুপথে বুঝে গেল দিদির সাথে লোক নেই। ওই 60 জন যারা এলো না, তাদের সাথে তলে তলে যোগাযোগ করতে আরম্ভ করে দিল ঋতুপথ। নিশ্চয়ই বিজেপির হয়তো কেউ একটু সাহায্য টাহায্য করেছে, হয়তো যোগাযোগ করতে আরম্ভ করে দিল। তারপরেও ধারণা হলো জনগণ আমার সাথে আছে, আবার ধর্ণা দিতে শুরু করলো। কজন রইল? 300-400 লোক মাত্র। যখন দিদির বক্তব্য শেষ হয়ে 300-400 লোক ছিল, বাংলার জনগণ নেই। 8 জন বিধায়ক ছিল, 8 জন বিধায়ক ছিল, মানে আউট অফ 80 ছিল 80, 0টা কাটা। দিদি নিজে চাইলো আমি নিজে আমার দলে উলঙ্গ হয়ে যাই, শেষ হয়ে যায়। একটার পর একটা পুরসভা দল হারাচ্ছে বা ক্ষমতা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। আর এটাও সূত্রের খবর যে ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা, তিনিও ছাড়ছেন মেয়র পদ। সম্ভবত মেয়র হতে পারেন শোভন চট্টোপাধ্যায়। জলশোভন। আমি পরিষ্কার বলছি, জাভেদ খানের 90টা সম্পত্তি তার ছেলের। বলছে আমার বাবার, ও বাবা চুরি করে সম্পত্তি নিয়ে, যেগুলো দেখতে হবে। কাবলিওয়ালা লোক, পশ্চিমবঙ্গে সম্পত্তি পেলে কত। জাভেদ খানের বাবাকেও মরে গেছে, তার সম্পত্তিও ছানবিন হবে, জাভেদ খানের সম্পত্তিও ছানবিন হবে, আর তার ছেলে ফৈয়াজ আহমদ খান কাউন্সিলর, তার সম্পত্তিও ছানবিন করতে হবে। এটা শুভেন্দু অধিকারীকে বলে রাখলাম। 90টা সম্পত্তি, বলছে আমার আরও আছে। কী কাজ করে গো, আরও থাকবে। নাম্বার 1, ফিরহাদ হাকিম, তার বিপুল চুরি চামারি চিটিং আছে, ও বাঁচতে চায়। ও ঋতব্রতকে ধরে বাঁচবে, ঋতব্রতকে ধরে। আমরা সব মমতা ব্যানার্জির অভিষেকের বিরোধী,
এটা প্রমাণ করে সহানুভূতি অর্জন করছে, এই ব্যাপারটা বুঝতে হবে। এখন আমার একটা অন্য কথা যে ভাই, আমি একটা অন্য কথা বলি, তুই মেয়র রইলি কি রইলি না কি এসে যায়, সব তো লুটে গেল, পার্সেন্টেজ পেয়েছে, ও বলছে আমি কি জানি, সব আছে সব আছে, টাকা পয়সা কোথায় আছে চাঁদনি নামে, ওর ঘরদর বেচা হবে। আর ও কোন ধর্ম জায়গায় ঠিক করুক, ধর্ম কোনটা? এই তোমার নাম তো সাথী, তুই তো হিন্দু, তুমি কেন হিন্দু করে বাংলায় জন্মগ্রহণ করেছো? দুর্ভাগা কোথাকার, কেন তুমি ইসলামে আসুনি? শুভেন্দু বাবি হাকিম কেন রিজাইন দিয়েছে তুমি জানো? আসল খবর তোমাদের কাছে আছে? তোমার কাছে আছে? এই ক্যামেরাম্যান আছে? নেই, আসল খবরটা আমার কাছে আছে। উনি মাথায় টুপি দেওয়ার জন্য টুপি কিনেছেন, দাড়িটা বাড়াবেন, একটা আলখেল্লা পরবেন, একটা সাদা পাঞ্জাবি পরবেন, পিরহান পরবেন মৌলবীর মতো করে, একটা কোরআন হাতে দেবেন, নিয়ে যারা দুর্ভাগা মানে তোমাদের মতো লোকেরা, সেই দুর্ভাগাদের ইসলামে আনবে কোরআন তেলাওয়াত করে। প্রথমে যা খবর আমি জেনেছি মানে বিশ্বস্ত সূত্রে, প্রথমে আদর্শ সনাতনী শুভেন্দু অধিকারীর কাছে যাবে তাকে ইসলামে আনার জন্য। তার কানের কাছে গিয়ে ববি হাকিম কোরআন তেলাওয়াত করে সুমিষ্ট কণ্ঠে কোরআন পড়ে শুনিয়ে দেবেন। দুর্ভাগা না? ইস, শুভেন্দু থেকে কি গন্ধ, বাহ ডাক্তার বাবা, দুর্ভাগা, গাদি গন্ধ বেরোচ্ছে, হিন্দু সনাতনী গাদি গন্ধ বেরোচ্ছে না? তাই শুভেন্দু অধিকারীকে ও নবান্নে গিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআনের মধ্যে আলাদা জাদু আছে, ওকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে ওকে ইসলামে আনবে। তারপর যাবে দিলীপ ঘোষের কাছে, ওকেও কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দুধের সোনাগুলো যেগুলো সব দিলীপ ঘোষ পেয়েছে সোনাগুলোকে দিয়ে দেবে, ববি হাকিমকে দেবে, গেঞ্জির মধ্যে ঢুকিয়ে দেবে, ওর গেঞ্জি পরেই যাবে মনে হচ্ছে, ঢুকিয়ে দেবে। এই কাজটা ববি হাকিমকে করতে হবে, ওদের দায়িত্ব নিয়েছে। সেই জন্য তো মুসলমানরা দেখে গেল, ওর জন্য দেখে গেল, ওর জন্য দেখে গেল। এই 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 গরুর কল্লা কোথায় ছড়িয়েছিল? গরুর কল্লা, ওর নাম কি? সিদ্দিকুল্লাহ। গরুর কল্লা, আমি ওকে গরুর কল্লা বলে ডাকি, মানে গরুর কল্লা যেই গুরুত্ব সিদ্দিকুল্লাহ তত নেই। সে বলেছিল গ্রামকে ঠিক করে শহরকে ঠিক করবে। শুভেন্দু অধিকারীরা শহরে আছে, তোমরাও আছো, দুর্ভাগা সব ঠিক করবে। এই তোমার কাছে কবে আসবে ববি হাকিম তোমাকে ইসলামে নেওয়ার জন্য? ববি হাকিম এখন ইসলাম ধর্মের প্রচার করবে, একটা ধর্মে থাক। ইসলাম ধর্ম হচ্ছে সেমিটিক ধর্ম, একেশ্বরবাদে বিশ্বাস করে। তুমি একেশ্বরবাদে বিশ্বাসী না পৌত্তলিকতা বিশ্বাসী, টস করো। এই বাপ মুসলমান, মা হিন্দু, কোন ধর্মটা তুমি নেবে? দুটো ধর্ম হবে না, হিজড়া হবে, হিজড়ে, দুটো ধর্মে হিজড়া হয়, ও চলবে না। যদি মনে হয় হিন্দু ধর্ম চলবে, পুজো বাড়াবো, তাহলে গোবর মেখে হিন্দু ধর্ম গ্রহণ করো। যদি মনে হয় ইসলামী পুরো থাকবো, ওই চেতলায় পুজো করতে যাওয়া যাবে না। আর কোরআন তেলাওয়াত করে হিন্দু মুসলিম ইসলামে আনতে হবে, ও দায়িত্ব নিয়ে যেত, দায়িত্বটা ও নিজে নিয়েছিল তো। আর ওইদিকে তো ভাগীরথী জলে কিছু ফাঁসি দিয়েছে হুমায়ুন কবির, ভাগীরথী জলে কিছু ফাঁসিয়েছে হুমায়ুন কবির। তিনি বলছেন যে দিদি তো আর বিরোধী দলনেত্রী হিসেবে থাকতে পারবেন না, তো দিদি যদি চান আমি রেজিনগর থেকে দিদিকে জিতিয়ে বিধানসভায় ফেরত আনবো। একে বলে না কাটা ঘায়ে নুনের ছিটে। ঋতব্রত দয়া করছে যে তোমাকে পরামর্শদাতা করছি, তুমি এতদিন খেটেছো, অভিষেককে চাই না, তোমাকে চাই, তুমি একটু পরামর্শদাতা হও। আবার হুমায়ুন কবিরও ঠাট্টি আর কি করছে, কিরে ভাই ও 5 বিঘে করে এই বয়সে, ও পান ভাই বেরিয়ে যাবে, শুনে আত্মসম্মান ওর আছে। এই কথা শোনা আমি মরে যাওয়ার কথা বলবো না, ও আবার আমার বিরুদ্ধে কেস করে দেবে, ও যে প্রভোগ করেছে বলবে, ওটা বলবো না। দিদি অনেক দিন বাঁচুক, আরও 100 বছর বাঁচুক। ওর জীবনের যত পাপ করেছে তার সব পাপের শাস্তি এই পৃথিবীতে নিয়ে যাক। স্বর্গনরক কী হবে আমি জানি না ভাই, ওইটা ঠিক আমি নিইনি। এই পৃথিবীতে পাপের প্রায়শ্চিত্ত করে যাবে, বাঁচতে হবে বেশি দিন, বাঁচিয়ে রাখতে হবে, ডাক্তার দেখাবে, রেজিনগর থেকে যেতে হবে। হুমায়ুন কবির দিদিকে বলছে তোমায় হেরে গেছো, তোমাকে কেউ নেবে না, আমি তোমাকে নিয়ে যেতাম। আমার শরীরটা কেমন হচ্ছে গো। আচ্ছা ওই হুমায়ুন কবিরের কাছে গিয়ে তো ইসলাম ধর্ম নিতে পারো, মমতাজ বেগম না? এই দিদিকে ইসলামে নিয়ে গেলে কেমন হয়? এই কবির সুমনের মতো ইসলামে যদি নিয়ে যাওয়া যায়, ও তো মমতাজ বেগম বলেই দিয়েছে ওকে, শুভেন্দু অধিকারী। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে শুনেছি, গোপনে গোপনে করে, সব গোপনে করে। ও 1 মাস রোজা রাখে, জানো তো? যে রোজা রাখে না তার ঈদের নামাজে যাওয়ার নিষেধ, ইসলামে বলা আছে। যে মুসলমান সারা বছর উপবাস পালন করলো না, উপবাস ব্রত পালন করলো না, রোজা রাখলো না, আমার পবিত্র ঈদগাহে তার কোনো স্থান নেই, এটা কোরআনে লেখা আছে, ইসলামে বলা আছে। অর্থাৎ যে মুসলমানরা রোজা রাখে না
তাদেরকে ঈদের অনুষ্ঠানে নামাজ পড়তে নিষিদ্ধ। দিদি যায়, দিদি নিশ্চয়ই 1 মাস রোজা রাখে এবং দিদি স্বীকার করেছে যে আমি রোজা রাখার পর এই ছোলা বা অন্যান্য ইফতারের খাবার দাবার লুকিয়ে লুকিয়ে ফিরাজ হাকিমের বউ তৈরি করে দেয়, ফিরাজ হাকিম লুকিয়ে লুকিয়ে লোক দেখে না ফেলে, দিদিকে দেয়, দিদি ওটা ইফতার করার সময় খায়। আর দিদি তোমাদের জন্য, এই তোমাদের মতো লোকেদের জন্য, বাংলা সম্পদ বাঁচানোর জন্য রোজ 1 বেলা খায়, 2 বেলা খায় না। দিদি আপনাকে আর রাজকর্ম করতে হবে না, আপনাকে বিশ্রাম দিয়েছে ঋতব্রত, আপনার বয়স এখন ঋতব্রত। ঋতব্রত খুব ভালো করে বালিশ চাটবে, আরও ভালো ভালো লোক আসবে, তাদের নিয়ে বালিশটা ছাঁটবে। আপনার জুতো চেটেছে, এখন ওই বিতাকগুলো ওই এর বালিশটা ছেড়ে দেবে, ঋতব্রত বালিশটা ছেড়ে দেবে। আর বাবুল সুপ্রিয় একটু কালীঘাটের টালির চালাতে কে আছে আসলে, যোগী আছে না সাধুরা আছে না চোরেদের পার্সেল, এটা এই দায়িত্ব দিদি একটু তদন্ত করার জন্য পাঠিয়ে দিন। কাকে? বাবুল সুপ্রিয়কে। এবার দিদি একটা কাজ করুন, আপনি অত্যন্ত প্রতিভাধর গুণী একজন ব্যক্তি, এবার আপনার বইকে কেনা দেখব। আপনাকে রাজনীতি করতে হবে না, ফুল টাইম আপনি পেয়ে গেছেন নাকি, টাকা পয়সার অভাব হলে আমি আর সাথী গিয়ে দিয়ে যাবো, তুই কিছু পয়সা করে দিয়ে দিদিকে, টাকা পয়সার অভাব বেচারি সব তো দিয়ে দিয়েছে, তুই বলো দিয়ে খাবে কি, ও পেনশন আছে না, ও পেনশন আছে, তাতে চলবে, চলবে তো বলছো চলবে এখন, ঠিক আছে। তাহলে দিদি এখন কবিতা লিখবে, সেই কবিতা কে কিনবে আমি দেখবো। দিদি এখন ছবি আঁকবে, সেই ছবি কে কিনবে দেখবো। কটা রাইটার গিয়ে তার বই ছাপায় দেখবো। কতগুলো ভাষাবিদ আছে, তিনি তো হিন্দিতে পণ্ডিত, প্রকার পণ্ডিত এবং ইংরেজিতে প্রকার পণ্ডিত। আচ্ছা, তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কী কী করছে আমি দেখব। আর তিনি বিখ্যাত লয়ার, সব করবে দিদি একলা। মুসলমানরা 15 বছর ধরে দিদিকে খাইয়েছে পড়িয়েছে। এই তারপর দিদি উপন্যাস লিখবে, কবিতা লিখবে, গান লিখবে। ওই রাজ আছে না, রাজ চক্রবর্তী, আর এই কেমন আছে ওই ইন্দ্রনীল কেমন আছে, এই ওরা দিদি পিছু পিছু করবে। আর কয়েকজন আছে যাদের দিদির কাছেই বসে থাকা উচিত। আচ্ছা, ববি হাকিম যদি পদত্যাগ করে তাহলে জল্পনা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় আগামী দিনে মেয়র হতে চলেছে, তাহলে কেমন হবে? যাক ভাই, শোভনকে বলি আপনি মেয়র হন আর যাই হন, আপনি কিন্তু বৈশাখীকে ছাড়বেন না, আপনি বৈশাখীকে ছাড়বেন না। আবার নতুন কম বয়সী মেয়ে চলে আসতে পারে আপনার জীবনে, ভুলে যাবেন না, কিন্তু প্রেমটা ভুলে যাবেন না। পার্থ চট্টোপাধ্যায়কে মাথায় রাখুন, একটা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী দেবেন অন্তত, এই কৃতজ্ঞতাটা রাখুন। আপনি সবার বান্ধবী আছে, আমার একটা বান্ধবী থাকবে না। পার্থকে বান্ধবী না দিলে কিন্তু আপনাকে মেয়র করবো না, বলে দেবেন কিন্তু, আমি কিন্তু বলে দেবো সব, মেয়র করা যাবে না, পার্থকে বান্ধবী দিতে হবে। আর আপনি কিন্তু বৈশাখীকে ত্যাগ করবেন না, সুন্দরী মেয়ে পেয়ে যাবেন আপনি, তার সাথে আবার নতুন লীলা খেলা করবেন না, বয়স হচ্ছে, মুড়িটা বেড়ে গেছে, চলবে না। আমি পরিষ্কার করে বলছি, দিদিকে একটু দেখবেন। দিদি আপনার মা, আগে দিদি পুকুরের ধারে যেত, আপনি পিছু পিছু বদনা নিয়ে পিছু পিছু ঘুরে বেড়াতেন, ওই কাজটা আপনি করবেন। আর ওই দাড়িওয়ালা এরকম করে দাড়ি করে ক্যা ক্যা ছি ছি, দিদি বলছে ক্যা ক্যা ছি ছি, আবুল বাসার দাড়ি নেই, ক্যা ক্যা ছি ছি, আবুল বাসার। পৃথিবীতে যুগে যুগে জ্যোতিষ্ক জন্মেছে কিছু, পৃথিবীকে ধন্য করে দিয়েছেন দিদি। তাই আবুল বাসার সকাল বিকেল সন্ধ্যা দিদির বাথরুম টয়লেটে গেলেও জলটা বয়ে দিতে হবে। কাকে? আবুল বাসারকে। দায়ী নেই, ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি, এটা আবুল বাসার করবে। আর জয় গোস্বামী কবিতা লিখবে, আমার দিদি অনন্তকাল তুমি দেবতার মতো, তুমি রামকৃষ্ণ পরবংশতে, আজ সেই শ্রী অরবিন্দের মতো তুমি এখন পণ্ডিচেরিতে, তুমি যোগ সাধনায়, তুমি নতুন ধর্ম স্থাপন করবে, তোমাতেই মুক্তি, তোমাতেই শান্তি, যত ক্লান্তি তোমাতেই পরিসমাপ্তি। এসব কবিতা জয় গোস্বামী লিখবে। আর সুবোধ সরকার অবোধের মতো নয়, সুবোধের মতো তিনি করবে। আর শুভা প্রসন্ন চুরুক দাড়ি, তোমার নুন খেয়েছি, আমি তোমার গুণ গাইব সারাক্ষণ, এই বুদ্ধিজীবীতে দেখছি। নাহলে বিজেপির কর্মীদের বলে দিলাম কি করতে হবে, আমি ওটা বলবো না। কলেজে বাক্স ভর্তি টাকা উদ্ধার হয়েছে, যেটা উইক পোকায় খাওয়া টাকা। এবং শুধু তাই নয়, সুরেন্দ্রনাথ কলেজের গভর্নিং বডিতে যারা ছিলেন তাদের রীতিমতো ব্যক্তিগত স্পিচ উদ্ধার হয়েছে এবং আরও আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে, ক্যামেরার সামনে আমি বলতে পারবো। বলো, বলবে না, ওই তো গর্ভনিরোধক, তাই তো, ভালো তো। ছাত্রীদের প্রেগনেন্ট হয়ে গেলে কে দেখবে? শুধু বড় বড় কথা, ঠিক করেছে, ভালো কাজ করেছে। আর একটু মদ খাবে না, এত টাকা পয়সা পেয়ে গেলে, আরে বাবা অর্থ এসে গেলেই তো নারী আসবে, তো নারী এলে মদ আসবে, অনিবার্য সম্পর্ক দেখলো।
তো তুমি কেন সুরেন্দ্রনাথ বড় বড় কথা বলছো আমাকে? পশ্চিমবঙ্গে কয়েক হাজার কলেজে স্কুলে এই কাজটা এখন আছে, আজকে হয়েছে, এই কদিন আগে হয়েছে, এই 28 দিন আগে হয়েছে। প্রত্যেকটা কলেজে, ম্যাক্সিমাম কলেজ, সবগুলো বলবো না আমি, এই ঘটনাই ঘটে। দেবাশিস প্রতি কলেজ আছে, 15 বছর ধরে অনেক দেবাশিস তৈরি হয়েছে। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের হেড, তুমি নিশ্চয়ই গেছো বাগবাজারে, 97 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, তার প্রিন্সিপাল হেডমাস্টার আমি। 1 সপ্তাহের মধ্যে বন্ধ করেছিলাম। 20-30 বছর ধরে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ক্লাসরুমের ভেতরে মদ খাওয়া হতো। কী খাওয়া হতো? শশী পাজা, বুদ্ধিজীবী মন্ত্রী আছেন, চুপ করে চলে যেত। কাউন্সিলর, তিনি ব্যস্ত, চারিদিকের উন্নয়ন নিয়ে চুপ করে চলে যেত। আমি শুনেছি ওখানে নারী শরীরও ইউজ হয়েছে স্কুলের ভেতরে। বলো কি বলবে? আমি 1 লাখ 1 সপ্তাহে তুলে দিয়েছি। ক সপ্তাহে? 1 উইক। আমাকে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল, হামলা হয়েছিল আমার উপরে। সমস্ত দুর্বৃত্তায়ন এনক্রোচমেন্ট দূর করে দিয়ে ছাত্র সংখ্যা 2 বছর 10 গুণ করেছি। তুমি সাক্ষী তো, 10 গুণ করেছি আমি। পারলে সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল, তিনি আমার মুসলমান ভাই, তিনি বলছেন কি করব, শাসক দলের লোকজন, ওদের সাথে পেরে ওঠা যায়? মাসুম আক্তারদের পায়ে ধুলো নিতে আসেনি কেন আপনি? মাসুম আক্তার পারলে কি করে? আপনি বড় কলেজের, আমি ছোট স্কুলের হেডমাস্টার, আপনিও হেড আমিও হেড। আমি যদি একলা পারি, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে দুটোই বেতন পশ্চিমবঙ্গ সরকার দেয়। আপনার মেরুদণ্ডের কোথায় কোথায় অসুখ ছিল বলুন? আপনি কেন আমাদের মতো লোকের পায়ে ধুলো নিতে আসেননি? কেন চটি চেটেছিলেন বলুন? চটির মধ্যে কি কি টেস্ট পেয়েছেন? এখন আপনি কার কাছে যাবেন? বালিশ চাটার কাছে যাবেন? ঘাড় ধাক্কা ধরে ওই প্রিন্সিপালদের বের করে দেওয়া হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রিন্সিপাল। যাদের মেরুদণ্ড নেই গোটা পশ্চিমবঙ্গে, যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। নাহলে প্রত্যেক লোককে আমাদের মতো লোকের কাছে পাঠানো উচিত। আমরা ট্রেনিং দেবো, মেরুদণ্ড ঠিক করার ট্রেনিং। এখন আবার বললে হবে না সরকার চেয়ে গেছে। আমরা অনুপ্রাণিত, আরে অনুপ্রেরণা শব্দটা চলবে না, অনুপ্রেরণা শব্দটা চলবে না। অনেকে বলছে শুভেন্দু কি ভালো কাজ করছে, ফিরাতে কেউ বলেছে, ববি বলেছে, কি নাম, জাভেদ খানও বলেছে। শুভেন্দু 1 মাসের মধ্যে এত ভালো কাজ করে ফেললো? নরেন্দ্র মোদী তো 15 বছর ধরে খিস্তি খেয়েছে, একটা ভালো কাজ করেনি। এখন শুভেন্দু ভালো কাজ করলো, তেল মারা হচ্ছে, চালাকি হচ্ছে। নরেন্দ্র মোদী জীবনে একটা ভালো কাজ করেছে আপনি বলেছেন? বলুন উত্তর দিন। দিদির আমল ছিল না? এখন দিদির আমল চলে যাওয়াতে শুভেন্দু মহান না? শুভেন্দু কি দেখতে ভালো বাবারি? এই পাগলামি করার জন্য সপাটে চড় মারা উচিত, আবার তেল মারা। গোটা বাঙালি জাতিকে দেখছি এরা কীরকম তেল মারা জাতি হতে পারে, কি অনায়াসে অ্যাসান ফরমাস হতে পারে না। আমি মমতা বলি যে 1000 ত্রুটি আমি মেনে নিচ্ছি, কিন্তু বিধায়কগুলো দেখুন, কোনো বিধায়ক তো মমতা ছাড়া যেতেনি। মমতাকে দেখেই যেতেছে, যারা যেতে 80 জন জিতুক আর যাই যেত। কত সহজে এরা খুনি, তো এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে নারী হত্যা, শিশু হত্যার জন্য দায়ী এইসব বিধায়কগুলো। এদের প্রত্যেকে এমএলএশিপ থেকে ক্যান্সেল করুক, প্রত্যেকে রিজাইন দিয়ে ভোট হোক, দেখি জিততে পারে কিনা। এই 80 জনকে বলছে আপনারা রিজাইন দিন, ভোট হবে, ওখানে উপনির্বাচন হবে, তবে যোগ্যতা বলে দেখবেন আপনি কোনো ভোটই পাননি, আপনি ফলতা হবেন। 1,67,000 থেকে কত হাজার হয়েছে? 7,000 ফলতা। পুষ্পা ঝুঁকতা নেহি, প্যার ঝুঁকতা হ্যায়। বলো। ইন্দ্রনীল সেনকে নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে, মহিলারা একাধিক অভিযোগ করছেন তারা শিল্পী, তাদেরকে নানা রকম অসাধু কাজে লাগানো হতো। মহিলাদের অসাধু কাজে লাগাবে না? পয়সা নেবে, দেবো আছে মহিলাদের। আচ্ছা, তোমাদের কি মনে হয়েছিল না গোটা পশ্চিমবঙ্গটা কী চক্র চলছে? একটা স্বরূপ বিশ্বাসকে চেনো? অরূপ বিশ্বাসের ভাই। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে টেস্টিং করাবে মহিলাদেরকে, তারপরে আগে টেস্টিং করাবে। দিদি বলে দিয়ে তুমি আগে মহিলাদের একটু টেস্ট করে নেবে, তারপরে নায়িকা চান্স দেবে বা পার্শ্ব চরিত্রে দেবে। 15 বছর ধরে করে গেছে, কোনো প্রতিবাদ হয়েছে? প্রতিরোধ হয়েছে? এখন সব ইঁদুর হয়ে সব দৌড়াদৌড়ি করছে। দিদি চেয়েছিল আমার ভাইরা একটু দুষ্টু করবে না, আমার ভাইরা ল কলেজে একটু দুষ্টু করেছে, কী হয়েছে তাতে? আমাদের ভোট দেয় একটু দুষ্টুমি করবে না, একটু নারী শরীর ভোগ করবে না? কি যে তোমরা বলো গো। দিদি স্ট্যাম্প মেরে দিয়েছে, একটু ভোগ কর মেয়েদেরকে, তারপরে অভিযোগ করলে টাকা দিয়ে দেবে। কি দিয়ে দেবে? দর্শনে ক টাকা করে আছে গো? দর্শনে আর খুনে, এই চিরতানিতে শাড়ি টানলে ক টাকা বলো? অবাধ বিচরণের জায়গা ছিল। ল কলেজের ছেলেটির কোনো দোষ নেই, তাকে এই জগতে আসতে বলা হয়েছে।
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যদি তদন্ত করা হয় হাজার হাজার বেরোবে, লক্ষ লক্ষ মেয়ের বেরোবে যারা লাঞ্ছনার বলি, আমি আর বাজে কথাগুলো বললাম না, লাঞ্ছনার বলি। হ্যাঁ, দিদির ভাইদের দ্বারা লাঞ্ছিত, অনুপ্রাণিত ভাই দিদিকে টাকা তুলে দেয়, বিনিময়ে একটু ফুর্তি ফার্তা করে নেয়, ওই মতটা তাই। আমার কাছে বঙ্গবাসী কলেজে অধ্যাপকরা সব ছবি পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে, একই কাজ বঙ্গবাসী কলেজ হয়। একটু মিডিয়াদের বলে একটু ক্যামেরাটা বঙ্গবাসী কলেজের দিকে নিয়ে যান, একটারই পড়ে থাকেন কেন? অভয়ের মতো হলো, তারপরে খুন করে ঝুলিয়ে দিল, স্কুলের মধ্যে ছাত্রীকে করেছে। তথ্য কোনো মিডিয়ার কাছে নেই, আমার কাছে আছে। কেন আমার কাছে থাকবে কেন? মাম্পি খাতুনের খবর রাখলে আমার কাছে থাকবে কেন? কারো কাছে নেই কেন? এরা হচ্ছে ওই হুক্কা হুয়া টাইপের, একজন সম্পর্কে বলবে, সেই একজন নিয়ে পড়ে থাকবে, আর যেন কোনো কাজ নেই দুনিয়ায়। আর মিডিয়াকে বলছে আপনারা সতর্ক হয়ে যান না, মিডিয়াগুলো দেখেছে কিরকম কিরকম রাতারাতি পাল্টি রে ভাই, উফ, দেখার মতো পাল্টি। আমাকে সব চাড্ডি ফাড্ডি বলতে, জানো তো, কাজী মাসুম আক্তার চাড্ডি। এখন চাড্ডিগুলো ছাড়া চলবে না, কী জিনিস। বাঙালি জাতি সম্পর্কে আমার প্রশ্ন রয়ে গেল সাথী, এত সহজে পাল্টি? তুমি সব রাজনীতি ছেড়ে দাও, বাঙালিদের পাল্টিখোর মানসিকতা, পাঁচাটা মানসিকতা খুব মন দিয়ে দেখো, এইটা খুব ভয়ঙ্কর। শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, ছ্যাচড় যারা বলে এলো এতদিন ধরে, কী ভালো দেখতি শুভেন্দু অধিকারী, তার কপালের টিপটা কী ভালো, শ্রমিক ভট্টাচার্য মহান, এই পুজো কর না শ্রমিক ভট্টাচার্য যা। আর গোমাতা কী ভালো রে ভাই, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, জাতীয় পশু করতে হবে। হায় রে আর যায় রে, আমি খালি হাসছি আর হাসছি। শুধু বলে রাখি, শুভেন্দুজিদের শোতে গা ভাসাবেন না, কেউ নয়, কেউ নয়, কিছু মানুষ ছিল ঠিক দুঃসময়ে শোতের প্রতিকূলে, যারা যারা ছিল শুধু তাদেরকে খুঁজুন। হ্যাঁ, তারাই মুখ, তারাই পশ্চিমবঙ্গ, তারাই বঙ্গমাতার সন্তান, তারাই ভারত মাতার সন্তান, তার বাইরে এক ফোঁটা যাবেন না। যদি যান, বাংলার মানুষ নৈরাজ্যবাদকে আনবে, সব স্বপ্ন দূর হয়ে যাবে। অনেক কষ্ট করে আপনাদের এনেছে, 321 জন প্রাণ দিয়েছে আপনার দলের, তাদের আত্মা কাঁদছে, তারা দূর থেকে দেখছে কেমন আছে ওরা, কেমন থাকে বাংলার সঠিক মানুষেরা। শুভেন্দুবাবু, আপনাদের দায় এটা, সেই দায় আপনারা পালন করুন। হ্যাঁ, কাজী মাসুম আক্তাররা এখনও পাশে থাকবে মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য, এক সমৃদ্ধ বঙ্গবাসী গড়ে তোলার জন্য, এক সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তোলার জন্য। ধন্যবাদ। লাস্ট একটা সাঁড়াশি আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে ইডি আর একদিকে সিআইডি, অন্যদিকে শান্তিনিকেতন বাড়ি নিয়ে পুরসভার যে নোটিশ, সেখানেও তিনি সময় চেয়েছেন। ওই ইডি ঘুরতে বেড়াতে যায়, আগে অনেকবার ঘুরতে বেড়াতে গেছে, চাপা খেতে গেছে, গেছে তো, আবার গেছে তো, শুধু একটাই ব্যতিক্রম, সিআইডিও গেছে। মানে অভিষেকের সিআইডি, সেই সিআইডি গেছে, এইটা ব্যতিক্রম। এরপরে যদি তিহার জেলে না ঢোকে, সিআইডিকেও আমরা ছাড়বো না, ইডিকেও আমরা ছাড়বো না। তবে তিহার জেলে কিন্তু একটা ব্যাপার আছে, হাম আংরেজ জমানা কা জেলার হয়, এমন কোনো জেলার ওখানে নেই তো। কারণ তিহার জেলও অভিষেকের উপর হামলা হতে পারে, কারণ অভিষেকের চেয়ে বড় কালপিট তিহার জেল একটাও নেই। কেউ কেউ 2-4টে মার্ডার করেছে, কেউ কেউ 2-4টে রেপ করেছে, আমি অন্য জায়গায় ওটা বলেছি। তাদের চেয়ে অনেক বড় পাপ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা শিক্ষাকে মার্ডার করেছে। অজস্র শিক্ষক, মানে চাকরিজীবী বা চাকরি প্রার্থী বা বৈধ মানে ক্যান্ডিডেট আত্মহত্যা করেছে, মারা গেছে, অনেকজন অতৃপ্ত আত্মা কাঁদছে। প্রচুর লোকের খুনে দায়ী, গোটা শিক্ষাকে মেরে দিয়েছে, গোটা সুস্থতাকে, গোটা পশ্চিমবঙ্গকে হত্যা করেছে। এই 11 কোটি বঙ্গবাসীকেও হত্যা করেছে বলা যায়, ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে সবচেয়ে বড় কালপিট ওখানে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সবচেয়ে বড় কালপিটকে, কম কালপিটটা হামলা করে মেরে দিতে পারে, এই সম্ভাবনা আছে। ফলে তিহার জেলেও একটু আমি বলবো, দিদিকে বলবো, তিহার জেলে গেলে যেন একটু মোদিজিকে বলে যে ভালো জেলার যেন অন্তত দেয়। এই 16 ইংরেজ জমানা কা জেলার, হ্যাঁ, ও তো এইসবই করতে থাকবে, অভিষেক মারা যাবে।